Hello, friends. I hope all of you are having a great time. It is me or it is I. He is better than me or he is better than I. Which one is appropriate usage? Very confusing, right? Because in our day to day conversation, in English movies, in English songs, from native speakers, we have seen this kind of usage. It's me, he is better than me. But in grammar or in different text books, we have seen this kind of sentences. It is I, he is better than I. Then which one is correct? Which one we should use? Let's try to find out today. Hello everyone, my name is Shubhamoy and you are watching Loving English. I welcome all of you with a very big heart nouns. তোমাদেরকে আমি বলে দিই যে আমরা কিন্তু এই চ্যানেলে এখনো পর্যন্ত পার্টস অফ স্পিচ নিয়ে কোনো রকম ডিসকাশন করিনি। তাহলে ন্যাচারালি তোমাদের মনে প্রশ্ন আসবে কেন আমরা প্রোনাউন্স ব্যাপারটা আজকে ডিসকাশন করছি, তাও আবার ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স, একটু অ্যাডভান্সড, তাই তো? তোমরা যারা চ্যানেলটাকে ফলো করছো তোমরা জানো আমাদের লাস্ট দুটো ক্লাসে আমরা ডিগ্রি নিয়ে ডিসকাশন করেছিলাম। ডিগ্রিতে একটা সেন্টেন্স ছিল যে অ্যাজ আ স্টুডেন্ট হিজ ব্রাদার ইজ নট অ্যাজ গুড অ্যাজ হি, তাই তো? সেখানে কিন্তু আমরা হিম না বলে হি ইউজ করতে বলেছিলাম। কেন? সেই ব্যাপারটার সঙ্গেই আজকের টপিকটা কিন্তু রিলেটেড। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ডিসকাশনটা তোমরা একটু মন দিয়ে দেখো, বিকজ এই পার্টিকুলার টপিকটাতে আমরা তো বটেই, যারা ইংলিশ নেটিভ স্পিকার্স তারাও এমনভাবে এটাকে ইউজ করেছেন যে আমাদের কাছে খুব কনফিউজিং মনে হয় কোনটা ঠিক। কারণ কি, বিভিন্ন ইংলিশ গানে যদি তোমরা ব্রায়ান অ্যাডামসকে শুনে থাকো, তোমরা নিশ্চয়ই শুনেছো একটা গান রয়েছে হিয়ার আই অ্যাম, দিস ইজ মি বা ইট ইজ মি, একই ধরনের ইউসেজ। আবার যদি আমরা বাইবেলের কোনো একটা ভার্স আমরা দেখি, সেখানে একটা বিখ্যাত ভার্স রয়েছে বাইবেলে যে ইট ইজ আই হু ক্রিয়েটেড দ্য স্মিথ, তাই তো? তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা আমরা ইউজ করব? ইট ইজ মি ইউজ করব না ইট ইজ আই ইউজ করব? কারণ গ্রামার আমাদের কি শেখায়? ইট ইজ আই। গ্রামার আমাদের শেখায় হি ইজ বেটার দ্যান আই, নট হি ইজ বেটার দ্যান মি। কিন্তু আমরা ডে টু ডে কনভারসেশনে বিভিন্ন সেলিব্রিটিদের ইন্টারভিউয়ের সময় বা তাদের কথা বলার সময় আমরা কি শুনি যে হি ইজ বেটার দ্যান মি বা ইট ইজ মি। তাহলে কোনটা আমরা ইউজ করব? খুব কনফিউজিং তো। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চেষ্টা করি। আমি এখানে একটা খুব সিম্পল সেন্টেন্স নিচ্ছি, রিতা এবং আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করলে ঠিক কী হবে? চারটে অপশান রয়েছে, আমরা একটু দেখি কোন অপশানটা ঠিক। ঠিক আছে, ফার্স্টটা দেখো, ফার্স্ট অপশানটা আই অ্যান্ড রিতা আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, এটা তোমাদেরকে বলে দিই এটা কিন্তু একদম একটা ভুল ইউসেজ। সেকেন্ড অপশনটা দেখো, রিতা অ্যান্ড মি আর গোয়িং টু স্কুল। এটা ঠিক, কারোর কাছে ঠিক মনে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিই অ্যাগেইন ইট ইজ অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ। থার্ড অপশনটা দেখো, মি অ্যান্ড রিতা আর গোয়িং টু স্কুল। আবার এটাও কিন্তু আরেকটা ভুল অপশন। লাস্ট অপশনটাকে দেখো, রিতা অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। লেট মি টেল ইউ, দিস ওয়ান ইজ দ্য কারেক্ট ইউসেজ। ওকে, তাহলে প্রবলেমটা কোথায় আলটিমেটলি? দেখো, সব জায়গায় প্রোনাউনটা নিয়ে আমাদের প্রবলেম। আমরা প্রথমে আই অ্যান্ড রিতা পেয়েছিলাম, আমরা বলেছিলাম ভুল। রিতা অ্যান্ড মি পেয়েছি, সেখানে আমরা ভুল বলছি। মি অ্যান্ড রিতা, সেটাও আমরা ভুল বলছি, এবং আমরা নিলাম কোনটাকে? রিতা অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। তাহলে এই পার্টিকুলার প্রোনাউনটা, রিতা নামটা তো একই রকম আছে সব জায়গায়, এই প্রোনাউনের পজিশন নিয়ে বা ইউসেজ নিয়ে হচ্ছে আমাদের প্রবলেম। সেজন্যই আজকের টপিকটার নাম আমরা দিয়েছি ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স। আমি নিশ্চিত যে তোমরা প্রত্যেকেই প্রোনাউন সম্পর্কে জানো। নাউনের পরিবর্তে আমরা যে শব্দ বসাই, তাই তো? আই, উই, হি, শি, দে, ইট, এগুলোই হচ্ছে প্রোনাউন। যার কোনো একটা নাম আছে, নামের পরিবর্তে যে শব্দ বসবে। তো দেখো, আই মানে আমার একটা নাম আছে, মি মানে আমারও একটা নাম আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো কিন্তু প্রোনাউন। তাহলে এটা হচ্ছে প্রোনাউনের একটা প্রবলেম। আমরা একটু বুঝতে চেষ্টা করি যে কোথায় আমাদের ভুলটা হচ্ছে, কেন আমাদের এই কনফিউশনটা। আচ্ছা, তোমাদের যাদের মধ্যে এই আর এর ব্যবহার নিয়ে প্রশ্ন আছে, আমরা কি বললাম? রিতা অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। আমরা কি জানি? আই এর পরে আমরা বি ভার্ব বসাই অ্যাম, তাই তো? কিন্তু তোমাদেরকে একটু বলে দিই, তোমরা জানো অনেকে নিশ্চয়ই যে রিতা এবং আমি এখানে কিন্তু দুটো সাবজেক্ট রয়েছে। একের বেশি সাবজেক্ট থাকলে সেখানে কিন্তু আমরা অ্যাম ইজ আর এর মধ্যে আরটা বসাবো, বা ওয়াজ ওয়ার থাকলে ওয়ার বসাতাম। প্লোরাল ভার্বটাকে আমরা নেব। ঠিক আছে, এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে দেওয়ার, সেটা হচ্ছে দেখো,
রিতা অ্যান্ড আই অ্যান্ড রিতা, এর মধ্যে কি ডিফারেন্স? দুটোই তো একই জিনিস বলছি আমরা। আমি এবং রিতা যা, রিতা এবং আমিও তো তাই। কিন্তু না, ইংলিশ গ্রামারিয়ানসরা একটা রুলস কিন্তু আমাদের জন্য সেট করে রেখেছেন, সেটা আমরা ইউজ করব। সেই রুলসটা কেমন? যখনই একের বেশি পার্সনস, মানে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন একটা সেন্টেন্সে থাকবে, তখন সিকোয়েন্সটা কেমন হবে তোমরা জানো? 2, 3 এবং 1। কেমন সেটা ব্যাপারটা একটুখানি বলে দিই তোমাদের। ধরো আমি বললাম আমি, তুমি এবং সে স্কুলে যাচ্ছি, তাহলে কী হবে সেন্টেন্সটা? ফার্স্টে কে আসবে? অলওয়েজ সেকেন্ড পার্সন, ইউ। তারপরে কে আসবে? থার্ড পার্সন অর্থাৎ হি। লাস্টে আসবে ফার্স্ট পার্সন অর্থাৎ আই। ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার এই রুলটা। এরও কিন্তু এক্সেপশন রয়েছে, যখন আমরা প্রোনাউন নিয়ে ডিসকাশন করব তখন এটা আমরা ডিটেলসে জানবো। তবে আপাতত তোমরা জেনে রাখো 99% সেন্টেন্সে এই ইউসেজটাই কিন্তু আমরা দেখব, যখনই একের বেশি পার্সন থাকবে। এখানে কি ছিল? রিতা অ্যান্ড আই, মানে একটা থার্ড পার্সন ছিল, একটা ফার্স্ট পার্সন ছিল। তাই প্রথমে আমরা থার্ড পার্সনটাকে নিয়েছি, তারপর আমরা আইকে রাখছি যেটা একটা ফার্স্ট পার্সন। ইউ যেহেতু নেই, তাহলে ইউ এর ইউসেজটা এখানে প্রশ্নই উঠছে না কোনো। তাহলে এই ব্যাপারটা একটু মনে রাখবে তোমরা। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার যে পজিশনটা, সাবজেক্টের যে দুটো এখানে সাবজেক্ট আছে তাদের মধ্যে প্রোনাউনের পজিশনটা কী হবে সেটা আমরা জানতে পারলাম, যে 2, 3, 1 এই ফরম্যাটে আমরা কিন্তু প্রোনাউনগুলোকে বসাবো। ঠিক আছে? কিন্তু এবার আমরা দেখব কেন এখানে আমরা আইটাকে ইউজ করলাম, কেন মিকে ইউজ করলাম না। ঠিক আছে? এটা জানতে গেলে আমাদের একটু সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। আমি নিশ্চিত যে তোমরা প্রত্যেকেই জানো যে সাবজেক্ট এবং অবজেক্ট কী জিনিস। তারপরেও একটা এক্সাম্পল আমি এখানে লিখছি, তাতে আমার একটু বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে? এই একই নামটাই আমি নিয়ে নিই, লিখলাম রিতা ইনভাইটেড মি। এখন প্রশ্ন হচ্ছে রিতা আমাকে নিমন্ত্রণ করলো, আমি কেন এখানে আই লিখলাম না, কেন মি লিখলাম? তাই তো? এটা জানতে গেলে আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা সবাই জানি কি, কোনো একটা সেন্টেন্সে যে কাজ করে বা যে একটা অ্যাকশনকে পারফর্ম করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে রিতা এখানে ইনভাইট করছে, তাহলে কাজটা করছে কে? রিতা। তাহলে রিতা অবশ্যই সাবজেক্ট, আমি এখানে সাবজেক্ট বলে লিখলাম। আবার কোন কাজটা করছে রিতা? ইনভাইট করা। তাহলে ইনভাইট এখানে ভার্ব, যেটা সেন্টেন্সের খুব ইম্পর্টেন্ট পার্ট। কাকে ইনভাইট করছে? আমাকে। তাহলে এখানে আই না লিখে আমি কেন মি লিখলাম? কারণ আমরা কি জেনেছি ছোটো থেকে, যে একটা ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। আর আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কিন্তু সবসময় মি, তাই তো? মিটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্টকে আমরা দুভাবে ডিফাইন করতে পারি। একটাকে আমরা বলতে পারি যে কোনো একটা অ্যাকশন যে রিসিভ করছে, যে গ্রহণ করছে। এখানে ইনভাইটেশনটা গ্রহণ করছে কে? আমি। তাহলে আমি কিন্তু এখানে অবজেক্ট। আবার আমরা এভাবে বলতে পারি যে ভার্বকে একদম বেসিক ওয়েতে চেনার উপায়, যে আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে আমরা অবজেক্ট বলবো। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো একটা ব্যক্তিকে উত্তর হিসাবে পাবো, আর কী দিয়ে প্রশ্ন করলে কোনো একটা বস্তুকে পাবো আমরা, বা কোনো ইটকে পাবো কী দিয়ে প্রশ্ন করলে, তাই তো? তাহলে এখানে কাকে ইনভাইট করলো? আমাকে। তাহলে আমাকে এটা অবজেক্ট। এবার এখানে আমি আই কেন লিখলাম না সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সবসময় কিন্তু মনে রাখবে একটা জিনিস, যে আমি এখানে লিখে দিই, নোট করে নাও তোমরা। এটা আমরা অনেকেই জানি, তারপরেও যাদের কাছে অজানা তোমরা একটু লিখে নিও। একটা অবজেক্ট কিন্তু সবসময় বসে একটা সেন্টেন্সে আফটার আ ভার্ব অথবা আফটার আ প্রিপোজিশন। কী করে বসে সেটা আমরা আসছি, তার আগে একটু এই সাইডটা লক্ষ্য করো। আমরা যখন ভয়েস চেঞ্জ শিখেছিলাম সেখানে একটা খুব কমন নিয়ম ছিল যে একটা সেন্টেন্সের সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করি, তাই তো? তাহলে আমরা যখন আই থাকতো আমরা কী লিখতাম? বাই মি। শেষে চলে যেত বাই মিটা, মানে মিটা হয়ে যেত একটা অবজেক্টিভ ফর্ম। আবার উই থাকলে হয়ে যেত আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইটি থাকতো। তাহলে বাই আস, বাই ইউ, বাই হিম এগুলো করতাম আমরা। এগুলো শেষে চলে যেত, অর্থাৎ অবজেক্ট হয়ে যেত, ভার্বের পরে চলে যেত। তাই আমি কি বলেছি? আফটার আ ভার্ব কিন্তু সবসময় একটা অবজেক্টই বসে। আবার আফটার আ প্রেপোজিশন,
কেমন? যখন আমরা ন্যারেশন চেঞ্জ শিখেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম? হি সেড টু মি। তো দেখো টু এর পরে কি আসছে? একটা কিন্তু অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। মিটা আসছে না, মিটা কিন্তু অবজেক্ট, তাই তো আমরা এখানে লিখেছি। আর অবজেক্ট কি? আমরা শেষে বসাবো কার? হয় একটা ভার্বের, না হলে একটা প্রেপোজিশনের। সেই ব্যাপারটা এখানে দেখো, একটা ভার্ব আছে এখানে ইনভাইটেড, এর পরে আমরা মিকে নিয়ে আসছি, অর্থাৎ এটা একটা সবসময় অবজেক্ট ফর্ম হবে, সাবজেক্ট ফর্ম কিন্তু নয়। তাই আমরা আই লিখলে ভুল করব, আমাদের কিন্তু সবসময় এখানে মি লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই। দেখো এখানে আমি 4টে কলাম তৈরি করে নিয়েছি। সেন্টেন্সের শুরুতে কি হবে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর প্রেপোজিশন কখনো থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে, আর তারপর শেষে আছে কি? অবজেক্ট, যেটা আমরা জেনারেল কনস্ট্রাকশন জানি সেন্টেন্সের, সেটাই এখানে লেখা আছে। প্রেপোজিশনটা মনে করতে পারো কোনো সেন্টেন্সে থাকবে, কোনো সেন্টেন্সে থাকবে না। অবজেক্টের পাশে লেখা আছে কি? হোয়াট বা হুম, মানে কি বা কাকে। আমরা জানি ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি আমরা অবজেক্ট পাবো, সেই ব্যাপারটাই এখানে লেখা আছে। ঠিক আছে, এবার দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে? জন টোল্ড মি, জন আমাকে বলল, তাই তো? জনের পরিবর্তে আমি যদি কোনো প্রোনাউন বসাই তাহলে সেটা কিন্তু সাবজেক্ট প্রোনাউন হবে। কেন? কারণ সাবজেক্টের ঘরে কিন্তু আমি লিখছি, সাবজেক্টের কলামে আমি লিখছি। জনের পরিবর্তে আমরা কি বসাতে পারি? সে আমাকে বলল, জন একটা ছেলে, তাহলে সে লিখবো, হি আসবে। অবশ্যই কিন্তু এখানে আমি হি কথাটাকে লিখতে পারি অ্যাজ আ প্রোনাউন, এবং সাবজেক্টিভ প্রোনাউন। কেন? জন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং একটা সাবজেক্ট প্রোনাউন, তাই আমি হিকে এখানে লিখতে পারি, হিম কোনো দিন আমি কিন্তু এখানে লিখবো না। টোল্ড, মি অবজেক্ট আছে, মি এর জায়গায় মি আমি রেখে দিলাম ধরো। এবার যদি আমি পজিশনটাকে একটু ইন্টারচেঞ্জ করি, যদি এই মিটাকে এদিকে নিয়ে আসি, হিটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? মিটাকে যখন আমি সামনে আনবো তখন মি কিন্তু সাবজেক্টের কাজ করবে, কিন্তু দেখো মি কিন্তু অবজেক্টের ঘরে ছিল, সাবজেক্টের ঘরে আসলে মি কি হয়ে যাবে? আই। তাহলে এটাকে চেঞ্জ করলে এ পাশে চলে আসবে আমার আই। আবার টোল্ড, তারপর অবজেক্টের ঘরে কি আসবে? হিটাকে যদি এ পাশে নিয়ে যাই, দেখো হি থেকে যাচ্ছে কি? হিম। তাহলে অবজেক্টে আমি হিমটাকে লিখতে পারবো, কোনো দিন হি লিখতে পারবো না, সরি। ঠিক একই রকমভাবে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। রিতা সেইড টু জন, দেখো এখানে প্রেপোজিশনটা আছে, রিতা জনকে বলল। তাহলে যেহেতু সাবজেক্ট শুরুতে রিতা আর প্রেপোজিশনের পরে আছে, মানে কি? একটা অবজেক্টের কাজ করছে এখানে। কারণ অবজেক্ট আমরা কি জানি? আফটার আ ভার্ব বসে, ভার্বের পরেও বসতে পারে যেমন এখানে ছিল, আবার প্রেপোজিশনের পরেও বসতে পারে। আফটার এ প্রেপোজিশন কিন্তু এখানে এক্সাম্পলটা রয়েছে। রিতার পরিবর্তে আমরা কি বসাতে পারি বলো? রিতা একজন ফিমেল, তাহলে আমরা শি বসাবো, শি। হার বসাতে কিন্তু কোনোদিন পারবো না, কারণ হারটা হচ্ছে একটা অবজেক্ট ফর্ম। আমরা শুরুতে সাবজেক্টের কলামে আমরা সব সাবজেক্টই লিখবো। শি লিখলাম আমরা। সেইড টু, জনের পরিবর্তে যদি কোনো প্রোনাউন আমি বসাতে চাই, কি বসাবো? দেখো জনটা কিন্তু একটা অবজেক্ট নাউন ছিল, এবার এর পরিবর্তে প্রোনাউন আনতে গেলে আমাকে অবজেক্ট প্রোনাউন নিয়ে আসতে হবে। জনের পরিবর্তে আমি সে বসাতে পারি, হি, ছেলে যেহেতু, তাহলে হি এর জন্যে অবজেক্ট কি আছে? হিম। তাই আমি কিন্তু এখানে চোখ বন্ধ করে বসাবো হিম। ঠিক আছে, পরের এক্সাম্পলটা যদি আমি এটাকে ইন্টারচেঞ্জ করি পজিশনটা, হিমটা যদি এদিকে চলে আসে আগের মতো, সে একই ব্যাপার হবে। হিম যদি সাবজেক্ট হয়ে যায় তখন সাবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে হি। সেইড টু, শি যদি অবজেক্ট হয়ে যায় তাহলে কি হবে? হার, হার। আশা করি এই দুটো এক্সাম্পল তোমাদের কাছে একদম ক্লিয়ার, তাই তো? কারণ এখানে আমরা শুধু কী করলাম, একটা কোনো নামের পরিবর্তে তার জন্য কোন প্রোনাউন আনা যেতে পারে সেটা আনলাম, এবং সেটা যদি সাবজেক্টের জায়গায় আসে তাহলে সাবজেক্টের কলামে যে প্রোনাউনগুলো আছে সেগুলো আমরা বসাবো। যদি অবজেক্টের জায়গায় থাকে তাহলে আমরা অবজেক্টের জায়গায় যে প্রোনাউনগুলো আছে তার মধ্যে একটা বসাবো সেই অবজেক্ট প্রোনাউনটা অনুযায়ী। ঠিক আছে, আর এক্ষেত্রেও তাই করলাম আমরা। দুটো নাম ছিল, নামের পরিবর্তে একটা যেহেতু ছেলে মেয়ে ছিল তাই আমি শি লিখলাম, ছেলে ছিল তাই আমি হি লিখলাম। এই আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। দেখো এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সের কোনো না কোনো পার্টে এরার রয়েছে, আমাদের এরারগুলোকে খুঁজে বের করতে হবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু খুব আমরা দেখতে পাই, প্রোনাউন সংক্রান্ত ভুল। ঠিক আছে, আমরা দেখে নিই একটু। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, শি ইনসাল্টেড আই। শি ইনসাল্টেড আই, শিটা অবশ্যই সাবজেক্ট, আইটা কিন্তু একটা অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ আই কিন্তু আমরা আফটার আ ভার্ব পাচ্ছি, ভার্বের পরে আমরা কি জানি? প্রোনাউন বসে, এবং সেটা হবে অবজেক্ট প্রোনাউন। আই এর অবজেক্ট প্রোনাউন কি আছে? মি।
তাহলে তোমরা সবাই বলবে এখানে ভুলটা কোথায় আছে, আইটা হবে না, আইটা না হয়ে এখানে হয়ে যাবে কি মি। এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট সেন্টেন্সটা দেখো, দে ইনভাইটেড হি অ্যান্ড আই টু অ্যাটেন্ড দ্য পার্টি। তারা ইনভাইট করলো কাকে, তাকে এবং আমাকে পার্টিতে অ্যাটেন্ড করার জন্যে। এখানে ভুল কোথায় আছে দেখো, সাবজেক্ট ভার্ব তারপরে আমরা অবজেক্ট বসবে, এবং হি কিন্তু একটা সাবজেক্ট প্রোনাউন, আমরা দেখেছি একটু আগে সাবজেক্ট প্রোনাউন, তাই না? হি এর অবজেক্ট প্রোনাউন কি হিম। তাহলে এখানে আমরা অবশ্যই হি এর পরিবর্তে হিম বসাবো, ঠিক আছে? এবার দেখো অ্যান্ড একটা কনজাংশন দিয়ে আরেকটা অবজেক্টকে এখানে জোড়া আছে, তাহলে তাকে এবং আমাকে দুটো পার্সনকে আমি এখানে পাচ্ছি। একটা থার্ড পার্সন ছিল, আমি থার্ড পার্সনের অবজেক্টিভ প্রোনাউন লিখেছি, ফার্স্ট পার্সনকে কিন্তু অ্যান্ড দিয়ে জোড়া আছে। এখানে আই বসবে না অ্যাম বসবে, খুব কনফিউজিং, কিন্তু তোমরা মনে রাখবে যখনই আমরা অ্যান্ড দিয়ে কিন্তু দুটো সিমিলার জিনিসকে আমরা যোগ করতে পারি, অ্যান্ড তো একটা কনজাংশন, অ্যান্ড দিয়ে বা বাট দিয়ে আমরা দুটো একই জিনিসকে যোগ করতে পারবো সবসময়। আমি দুটো পেনের মধ্যে কম্পেয়ার করতে পারবো, দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করতে পারবো, একটা মানুষের সঙ্গে অন্য একটা প্রাণীর, বা মানুষ নয় এমন কোনো প্রাণী, একটা মানুষের সঙ্গে একটা বাঘের কম্প্যারিজন আমরা করতে পারি না কখনো। ঠিক একই রকমভাবে যখন কনজাংশন দিয়ে আমরা দুটো জিনিসকে যোগ করছি তখন কিন্তু একই ধরনের জিনিসকে আমরা যোগ করতে পারবো। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো আইটা এবং হিটা দুটোই অবজেক্টিভ ফর্মে বসবে, কারণ যদি এখানে হিমটাকে রাইট বলে ধরে নিই আমরা, তাহলে এখানে আইয়েরও কিন্তু মি করতে হবে, নাহলে অ্যান্ড দিয়ে কিন্তু আমরা যোগ করতে পারবো না দুটো পার্টকে। তাই হয়ে যাবে হিম অ্যান্ড আই নয় হিম অ্যান্ড মি টু অ্যাটেন্ড দ্য পার্টি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। থার্ডটাকে দেখো, দ্য টিচার পানিশড রবি অ্যান্ড শি। টিচার পানিশ করছে, কাকে পানিশ করছে? রবিকে এবং তাকে। তাকেটা এখানে একটা ফিমেল আছে, তাহলে রবি তো একটা নাম, এবার নামের কোনো চেঞ্জ হয় না কিন্তু অবজেক্টের ক্ষেত্রে, নাম সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক কোনো চেঞ্জ নেই। তাহলে রবিটা কিন্তু এখানে একটা অবজেক্টের মতো কাজ করছে, ঠিক আছে? তোমরা ভেবে নিও না রবি এখানে সাবজেক্ট, একটা নাম আছে বলে, অবজেক্টের মতো কাজ করছে, এবং তার সঙ্গে আমরা কী যোগ করবো? আরেকটা অবজেক্টকে, ঠিক আছে? অ্যান্ড যেহেতু দেওয়া আছে, তাহলে শি এর জায়গায় আমরা কাকে বসাতে পারবো? শি উঠে গিয়ে বসবে শি এর অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ হার। শি থেকে হার হয় অবজেক্টে, ঠিক আছে? আরেকটা দেখো, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস বিটুইন ইউ অ্যান্ড হি। চকলেটগুলো দাও, দেওয়া হোক কাদের মধ্যে? তোমার এবং তার মধ্যে। তাহলে ইউ দেখো, ইউ এর অবজেক্টিভ বসবে, কারণ এখানে আমরা কি পাচ্ছি? বিটুইন। বিটুইনটা কি? একটা প্রেপোজিশন, তাই না? তাহলে আফটার এ প্রেপোজিশনও কিন্তু আমরা অবজেক্ট বসাই, তাই সেই ব্যাপারটাই পাচ্ছি। ডিস্ট্রিবিউটটা একটা ভার্ব, দ্য চকলেটস কাকে দেওয়া হবে? বিটুইন ইউ অ্যান্ড হিকে। এবার ইউ এর আমরা কি অবজেক্টিভ ফর্ম বসাবো? আমরা কি জানি ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউই হয়, কিন্তু হি এর অবজেক্টিভ ফর্ম কী হবে? কারণ একই ধরনের জিনিসকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করতে পারবো, হি এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হিম, তাই হিটা উঠে গিয়ে এখানে হয়ে যাবে একটা হিম। খুব কমন গ্রামার মিস্টেক, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষার সময় আমরা ভুল করে আসি, তোমরা একটু মাইনিউটলি লক্ষ্য করো। আরেকটা আছে, লেট দে স্পিক ফ্রিলি। কি মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিক? মনে রাখবে তোমরা, লেটটা কিন্তু অলওয়েজ একটা ভার্ব, ঠিক আছে? লেট কিন্তু একটা ভার্ব, ভার্বের পরে আমরা কি দেখলাম? প্রোনাউন বসলে সেটা অবজেক্টিভ প্রোনাউন বসবে, তাহলে দেটা সাবজেক্ট, দের অবজেক্টিভ প্রোনাউন কি? দেম। তাই আমরা কোনোদিন এখানে দে লিখতে পারবো না, আমরা লিখবো কি? দেম। তাহলে আশা করি টপিকটা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, তোমরা এটা বুঝতে পেরেছো পরিষ্কারভাবেই, এবং আরও কিছু এক্সেপশন কিন্তু এর আছে, কিছু ডিটেইলড ডিসকাশন করার জায়গা আছে এখানে, কিন্তু সেটা আমরা এর পরবর্তী ক্লাসে যখন পার্ট অফ স্পিচ পড়বো এবং পার্ট অফ স্পিচের প্রোনাউন পার্টটা নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন কিন্তু সেটা আমরা শিখবো, কারণ সেগুলো আমি প্রোনাউনটাকে না ডিসকাস করে সেই ব্যাপারগুলোকে আমি বলতে পারবো না এখানে, ঠিক আছে? তো এটাই আজকের মোটামুটি ডিসকাশন ছিল। এবার আমরা চলে আসি প্রথম যে প্রশ্নটা আমরা করেছিলাম, ইট ইজ মি বা ইট ইজ আই, কোনটা তাহলে ঠিক হবে? আমরা কি জেনেছি এতক্ষণ? যে সবসময় কিন্তু ভার্বের পরে কি বসে? একটা অবজেক্ট, ঠিক আছে? কিন্তু দেখো এখানে ইজের পর তাহলে কোনটা বসবে? অবজেক্ট বসবে অবশ্যই, তাই তো? কিন্তু এখানে একটা এক্সেপশন রয়েছে, তোমরা যখন আমি প্রোনাউনটা পড়াবো তখন আরেকটু ডিটেলসে বলবো, এখন আমি অল্প করে তোমাদের বলে রাখছি। বি ভার্ব কিন্তু একটু আলাদা, কারণ বি ভার্ব দিয়ে কোনো রকম অ্যাকশন পারফর্ম করা হয় না। আমরা যখন বলি আই কিলড হিম, তখন কিল, কাউকে হত্যা করা, এই কাজটা কিন্তু একজন পারফর্ম করলো,
কিন্তু দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ দিল্লি, তখন কি কেউ কোনো কাজ করছে অ্যাকচুয়ালি? বি ভার্ব কিন্তু একটু আলাদা। বি হচ্ছে এমন একটা ভার্ব যার পরে দুটোই বসতে পারে, তাই গ্রামারে বলা আছে ইট ইজ আই। ঠিক আছে, নমিনেটিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম বসানো আছে। আবার ডে টু ডে কনভারসেশনের সময় আমরা কি বলি? ইট ইজ মি। কেন সেটা একটু বলে দিই। কারণ দেখো, যখন একটা ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আসে, একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো একজন পার্টিকুলার মানুষ বা কোনো একজন গ্রামারিয়ান কিন্তু তৈরি করেননি। ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রতিনিয়ত ইভলভ করা হয় সময়ের সঙ্গে সঙ্গে। যখন পুরানো দিনে ইংলিশ লেখা হতো বা যেটা ফর্মাল ইংলিশ, অফিসিয়াল ইংলিশ, সেখানে কিন্তু আমরা সবসময় ইট ইজ আই কথাটা ইউজ করব। ঠিক আছে, লেখার ইংলিশ যেটা, যখন আমরা গ্রামার হিসাবে ইংলিশটাকে লিখছি, সেখানে আমরা ইট ইজ আইটাকে ইউজ করব। কিন্তু যখন আমরা ডে টু ডে কনভারসেশনে বলছি, তখন যদি আমরা ইট ইজ আই লিখি, সেটা কোথাও গিয়ে একটা নিজের সুপিরিয়রিটি শো আপ করা টাইপের দেখায়। ঠিক আছে, তাই আমরা সেখানে কিন্তু ইট ইজ মি ইউজ করতে পারি। এটা কিন্তু ভুল ইংলিশ নয়, কিন্তু তোমরা মনে রাখবে যদি পরীক্ষাতে এরার কারেকশনের জায়গায় আসে বা কোনো ফর্মাল জায়গায় ইউজ করতে হয়, তখন কিন্তু আমরা সবসময় ইট ইজ আই লিখব। কিন্তু আমরা ডে টু ডে কনভারসেশনের ক্ষেত্রে ইট ইজ মি বসতে পারি, কারণ ইট ইজ মিটা হচ্ছে একটা আমেরিকান ইউসেজ বলতে পারো তোমরা। যেহেতু আমেরিকান ইংলিশটা সব জায়গায় চলছে, কিন্তু ইংলিশ তো কোথাও না কোথাও ব্রিটেন থেকেই আসে, ইংল্যান্ড থেকে আসে। তো ইংল্যান্ডে বা ফর্মাল ইংলিশে কিন্তু আমরা ইট ইজ আই ইউজ করি, এবং কথা বলার সময় আমরা ইট ইজ মি ইউজ করি। তাই এই দুটো অ্যাপ্লিকেশনে কিন্তু রাইট। আমি কোন ক্ষেত্রে ইউজ করছি তার উপর ডিপেন্ড করবে। ঠিক একই রকমভাবে হি ইজ বেটার দেন আই, এটা কিন্তু গ্রামারের সময় রাইট সেন্টেন্স, মোটেও এটা নয়। কোনো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে এই ব্যাপারটা দিয়ে প্রশ্ন আসে, হি ইজ বেটার দেন সবসময় আই হবে, তোমরা কোনোদিন কিন্তু মি লিখবে না। কিন্তু কথা বলার সময় আমরা কিন্তু এই মেয়ের এক্সাম্পলটা নিতে পারি। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। কারণ কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো একজন মানুষ তৈরি করেনি, এটা টাইমের সঙ্গে ইভলভ করে বা প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করি। ঠিক আছে, সেই অর্থে তাহলে দুটোই কিন্তু রাইট। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, যদি কোনো পরীক্ষাতে বা ফর্মাল জায়গায় ইউজ করতে হয়, তখন ইট ইজ আইটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, হি ইজ বেটার দ্যান আইটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, কারণ এখানে তুলনা করছি না আমরা। বেটার মানে কি, এটা একটা ডিগ্রির সেন্টেন্স। আমরা কি বলেছিলাম, সবসময় আমরা সিমিলার জিনিসের তুলনা করতে পারবো। হি একটা সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে আমি একটা যদি এখানে মি লিখতাম, তাহলে একটা অবজেক্টের তুলনা হতো। সেটা কিন্তু আমরা গ্রামারে করতে পারি না। আমরা দুটো একই জিনিসের তুলনা করতে পারি, একটা সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের বা একটা অবজেক্টের সঙ্গে অবজেক্টের। এবার যদি আমি এখানে হি ইজ বেটার দ্যান মি লিখি, তাহলে এটা কিন্তু দেখো মিটা অবজেক্টের কলামে আছে, মানে তাহলে একটা সাবজেক্টের সঙ্গে একটা অবজেক্টের তুলনা হয়ে যেত, তাই না? হিটা সাবজেক্টিভ ফর্ম, তার সঙ্গে একটা অবজেক্টের তুলনা আমরা কিন্তু করতে পারতাম না। তাই আমরা হি ইজ বেটার দ্যান আই লিখেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল রুল অফ গ্রামার। কিন্তু যদি আমরা ডে টু ডে কনভারসেশনের ক্ষেত্রে কথা বলি, তখন আমরা হি ইজ বেটার দ্যান মি কিন্তু বলতে পারি, সেখানে কিন্তু কোনো ভুল নেই। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যত শেয়ার করবো আমরা একসঙ্গে, আমরা কিন্তু সুন্দরভাবে পুরো লেসনটাকে শিখতে পারবো। থ্যাংক ইউ অল, সি ইউ ভেরি সুন।